সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আমাদের TVN24 নিউজ নেটওয়ার্কের দ্য ভিউজ অনুষ্ঠান। আর আমি আছি সাথে মিসবাউজ্জামান। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আজকে আমাদের রমাদানের পবিত্র রমজান মাসের প্রথম দিন আমরা আজকে ফাস্টিং করলাম। আশা করি যারা মুসলমান ধর্মাবলম্বী আছেন সবাই আশা করি আপনারা রমজান পালন করছেন এবং সিয়াম সাধনা করছেন। আজকে থেকে শুরু হলো আমাদের পবিত্র রমজান। আর আমি আজকে যে বিষয়টি আমরা নিয়েছি সেটা হচ্ছে বাওয়াতে যেটা হচ্ছে এটা ভায়োলেন্স এগেন্স্ট ওমেন একটা অ্যাক্ট, যেটার মধ্যে আপনার অনেক কিছুই তথ্য দেওয়ার মতো আছে এবং যারা ডিভোর্স কেস বিশেষ করে যাদের হয়ে যায় তারপরে বাবার যে ইমপ্লিকেশনগুলো থাকে, এটার যে ফর্মালিটিসগুলো যেগুলো আছে বাবা কেসের, সেই বিষয়ে আমরা আজকে আলাপ করব। আর আছেন আমাদের সঙ্গে যুক্ত অ্যাটর্নি রাঞ্জা বোস। রাঞ্জা, আপনাকে অনেক অনেক স্বাগতম। আপনি এত কষ্ট করে সবসময় আমাদের সঙ্গে থাকেন, আসলে এটা সত্যিই আপনাকে অ্যাপ্রিসিয়েট করার মতো। আমি জানি আপনি খুব ব্যস্ত থাকেন। আর দর্শক যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের জন্য শুভকামনা। অবশ্যই যারা ফেসবুকে আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, আপনারা আপনাদের মন্তব্য দিবেন, আমরা চেষ্টা করব এগুলোকে অ্যাকোমোডেট করার জন্য। আর যারা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে চান, আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকে 6463079828, এই নাম্বারে যুক্ত হবেন। কিন্তু পিছনে কিন্তু নয়েজ রাখবেন না একেবারেই, আমরা শুনতে খুব কষ্ট হয়। আর আপনারা প্রশ্নগুলো খুব ক্লিয়ারলি আমাদেরকে বলবেন যাতে আমরা উত্তরগুলো সঠিকভাবে দিতে পারি। আর যারা পরবর্তীতে ইউটিউবে আপনারা বা অন্যান্য প্ল্যাটফর্মে সোশ্যাল প্ল্যাটফর্মে যুক্ত হবেন, ইউটিউবে যারা যুক্ত হবেন অবশ্যই আপনারা আপনাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের এই মন্তব্যগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তো আমি আর দেরি করব না, আজকে আমাদের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা বিষয় যেটা আছে আমাদের বাবা কেস নিয়ে আজকে আমরা ডিল করছি। আজকে আমাদের অ্যাটর্নি রাঞ্জা বোস বাবার ব্যাপারে অনেক কিছুই বলবেন। আফটার ডিভোর্সের যে একটা ইস্যু আছে, তারপরে তার পরের ইমপ্লিকেশনগুলো, হোয়াট আর দ্য আদার ফর্মালিটিস, সব কিছু মিলিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠান আমরা সাজিয়েছি। তো রাঞ্জা, আপনার কাছে কি কি তথ্য আছে এবং অন্যান্য যে ক্যাটাগরিগুলো আছে আপনি নিজেই জানেন, আমি সবসময় আপনাকে পোক করি বা আপনাকে বাস করি, নক করি, সেটা হচ্ছে যে মানুষ তো জানতে চাচ্ছে অন্যান্য ক্যাটাগরি কি স্ট্যাটাস, কি অবস্থা। আমরা জানি এখন স্ট্যাটাস কু হয়ে আছে অল ইমিগ্রেন্ট ভিসাগুলোর উপর, তাই না? তো এখন ইমিগ্রেন্ট ভিসা আমরা জানি স্ট্যাটাস কু, তারপরেও তো অন্যান্য যে ক্যাটাগরি আছে, অ্যাসাইলাম হতে পারে বা অন্যান্য যে ক্যাটাগরি আছে, ইউ 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 ভিসা আছে, বিভিন্ন ক্যাটাগরির ভিসা আছে, ওগুলো কি ত্বরান্বিত হচ্ছে নাকি ব্লক? এবং আজকের যে বিষয়টা বাওয়া কেসের লেটেস্ট কি স্ট্যাটাস, কি ধরনের ইমপ্লিকেশন হচ্ছে এবং কোর্টে কি অবস্থা, সব কিছু যদি আপনি আমাদেরকে জানাতেন দয়া করে। Sir, so VAWA process itself, যে abused spouse, parent or child, Absolutely. ওই যে ক্যাটেগরিটা, ওই ক্যাটেগরিতে অ্যাকচুয়ালি এখনো যেরকম চলছিল মোস্টলি ওরকমই চলছে। আচ্ছা, বিকজ ইট ইজ আ সেন্সিটিভ টপিক। এইসব জিনিসে মানে সত্যি যদি কেউ অ্যাবিউজড হচ্ছে by their US citizen spouse or green card holder spouse, তো একটা ওরা বেশি nobody wants to change that too much, তো এখনো ওরকম চলছে। অ্যাকচুয়ালি এই বাবা লোকেরা ভাবে কি আমার স্পাউসকে ইউএস সিটিজেন হতে হবে বা ওনাকে কখনো কখনো ধরো বিকজ অফ ডোমেস্টিক ভায়োলেন্স ইফ সামওয়ান লুজেস দেয়ার গ্রিন কার্ড, ওদের স্পাউস ভাবে কি আমার বাবার এটা চলে গেল কেননা আমার স্পাউস ইজ নট আ গ্রিন কার্ড হোল্ডার এনিমোর। ওই সিচুয়েশন যদি 2 years আগে আপনার গ্রিন কার্ড হোল্ডার স্পাউস বিকজ অফ ডোমেস্টিক ভায়োলেন্স ওরা ধরো নিজের গ্রিন কার্ড স্ট্যাটাসটা লুজ করেছে, দেন অলসো আপনি কিন্তু আপনার বাবার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর আপনি যদি ডিভোর্স হয়ে গেছেন আপনার স্পাউসের থেকে, তাহলে আপনার আপনাকে 2 বছরের মধ্যে ফাইল করতে হবে। 2 years from when the divorce was finalized, তখন আর 2 বছরের মধ্যে আপনাকে ফাইল করতে হবে। এই বাবার একটা ভালো জিনিস কি আপনি কনকারেন্ট ফাইলিং করতে পারে, তার মানে আপনি পেটিশন আর আপনার গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লিকেশনটা আপনি দুজনেই একসাথে করতে পারেন। আর পেটিশনটার জন্য কোনো ফাইলিং ফি নেই। 485 আপনার অ্যাডজাস্টমেন্টের জন্য ফাইলিং ফি আছে, কিন্তু আপনার পেটিশনটার জন্য ইফ ইউ আর ফাইলিং অ্যাজ অ্যাবিউজড ফর ইউএস সিটিজেন অর গ্রিন কার্ড হোল্ডার, আপনাকে ফাইলিং ফি দিতে হবে না।
বাট ওয়ান থিং ইউ হ্যাভ টু শো কি আপনি আপনার স্পাউসের সাথে ফিজিক্যালি থেকেছেন। ফিজিক্যাল ভায়োলেন্স নট নেসেসারি, বাট ফিজিক্যালি আপনি থেকেছেন ওইটা দেখাতে হবে। আর ইনফ্যাক্ট ইমোশনাল আর ফাইন্যান্সিয়াল অ্যাবিউজও সেটাও কাউন্টস আন্ডার বাবা। তো ওটার আন্ডারেও আপনি কেউ একটা ফাইল করতে পারেন, বাট ইউ হ্যাভ টু শো কি আপনি ইউ লিভ টুগেদার উইথ ইউর স্পাউস। ওই ফিজিক্যাল রিকোয়ারমেন্ট ইজ অ্যাকচুয়ালি ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ অ্যাটর্নি রাঞ্জা। প্রিয় দর্শক, অ্যাটর্নি রাঞ্জা যে কথাগুলো বললেন এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে অনেক ফার্স্ট অফ অল উনি যেটা বলেছেন, যদি আপনার ডিভোর্স হয়ে যায় সেই ক্ষেত্রে ফ্রম দ্য ডেট অফ ফাইনালাইজেশন অফ ডিভোর্স আপনাকে 2 বছরের ভিতরেই আপনাকে এটা প্রসেস করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার 485 অ্যাডজাস্টমেন্টের যে কথাটা উনি বলেছেন ওইটার জন্য একটা গভর্নমেন্ট ফি অফকোর্স দেয়ার, কিন্তু পিটিশনের জন্য কোনো আপনার ফিজ ইনভলভমেন্ট নেই। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনারা বা যারা এই ডিভোর্স কেস বা বাবা কেসের সঙ্গে সম্পৃক্ত আছেন, সবচেয়ে সমস্যা একটাই। আমি এর আগে যতগুলো বাবা নিয়ে আমরা টক শো করেছি এপিসোডগুলো, সবসময় বলি যে আমরা বাংলাদেশিরা বা সাউথ এশিয়ান ডায়াসপোরা যারা আছি আমরা ভেরি মাচ ইন্ট্রোভার্ট। আমরা কথা বলতে চাই না, শেয়ার করতে চাই না, ফ্যামিলি ভ্যালুজের দিকে চিন্তা করে আমরা অনেক কিছুই কনসিডার করে ফেলি। বাট এটা তো আসলে ঠিক না, কারণ আপনি তো একটা সমস্যার মধ্যে আছেন, সুতরাং সমস্যার সমাধান হতে হবে। তো কীভাবে হতে হবে, সেই জন্যে আপনাকে একজন লয়ারের কাছে যেতে হবে এবং লয়ার সেটা সেইভাবে আপনাকে কাউন্সেলিং করবে, পিয়ারিং করবে, তারপরে গিয়ে আপনারা আপনাদের ফাইল প্রসেস করবেন। কিন্তু এখানে আমাদের সম্ভাব্য গ্রিন কার্ড প্রাপ্তির সুবিধা সহ সব কিছু এখানে অ্যাভেলেবল। এটা একটা বাবা কেসটা কিন্তু একটা ভেরি মাচ ভাইব্রেন্ট একটা ইস্যু, এবং অনেকে কিন্তু এটার মাধ্যমে গ্রিন কার্ড পাচ্ছেন। রাঞ্জা, আমি কি ঠিক বলছি? অনেকে কিন্তু গ্রিন কার্ডের তাদের সেই অ্যাচিভমেন্টটা আছে এখানে, সাকসেস রেট ইজ ভেরি হাই। আপনারা যারা এইভাবে চুপ করে আছেন, চুপ করে না থেকে আপনারা আপনাদের এই ইমপ্লিকেশনগুলো, এই প্রসেসগুলো, এই ফর্মালিটিসগুলো, আন্ডারস্ট্যান্ডিংগুলো আপনারা বোঝা উচিত। আফটার ডিভোর্স বাবার যে একটা আন্ডারস্ট্যান্ডিং প্রসেস আছে, আন্ডারস্ট্যান্ডিং বাবা প্রসেস আফটার ডিভোর্স, এই জন্যই বললাম আমরা আজকে সাবজেক্টটা আমরা এই জন্য নিয়েছি ডিভোর্সের পরে আপনার কী করণীয়, এবং সেটি অ্যাটর্নি রাঞ্জা বারবার করে বলছেন যেখানে ঘাবড়ানোর কিছু নাই, আপনারা দুজনেই করতে পারবেন, অ্যাপিল করতে পারবেন। এখন এখানে ডোমেস্টিক ভায়োলেন্সের ইস্যু আছে, ফিজিক্যাল হ্যারাসমেন্টের ইস্যু আছে, অনেক কিছুই আছে এর মধ্যে। এবং যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের অ্যাটর্নি রাঞ্জা বললেন সেটা হচ্ছে ফিজিক্যালি দেখাইতে হবে আপনি আপনার হাজব্যান্ড বা স্পাউজের সঙ্গে আপনাকে থাকতে হবে, সেটা হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ইস্যু। রাঞ্জা, বিফোর গোয়িং ইন টু ইউ, আপনার কাছে যাওয়ার আগে আমার আরেকটা অনুরোধ, সেটা হচ্ছে অনেকেই বাবা নিয়ে একটু কনসার্ন, বাবার টোটাল যে সিনারিওটা, বাবার যে টোটাল যে একটা সামগ্রিক যে একটা ফর্মালিটিস, একটা আন্ডারস্ট্যান্ডিং, অনেকেই এটার সম্বন্ধে অবগত না। বাবাটা কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে সেটাও অনেকেই জানেন না। আমাদের সেটা মহিলা হতে পারে, স্পাউস, বোথ সাইড, হাজব্যান্ড অর ওয়াইফ, দুজনকেই জানা এটা খুবই জরুরি যে হাউ ইট ডাজ ওয়ার্ক, হাউ ইট ডাজ, মানে এটা কীভাবে প্রক্রিয়াটা শুরু হয়, কীভাবে প্রক্রিয়াটা করতে হয়, কীভাবে আবেদন করতে হয়, কীভাবে ফাইলিং করতে হয়, কীভাবে কী কী ডকুমেন্টেশনের প্রয়োজন হয়, আপনার কী কী প্রুফ অফ এভিডেন্স দরকার, সেগুলো হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়। তো আমি রাঞ্জাকে বারবার বলবো, আমার বিনীত অনুরোধ দর্শকদের উদ্দেশ্যে, আমাদের যে সুপ্রিয় দর্শকরা আছেন যারা দেখছেন এই মুহূর্তে, যারা বাবা কেস নিয়ে ডিল করছেন বা করবেন, চিন্তাভাবনা করছেন করার জন্য, তাদেরকে আপনি একটা সুন্দর করে একটা সামারাইজ ওয়েতে যদি শর্ট ফর্মে যদি আপনাদেরকে একটা আইডিয়া দিতে পারতেন তাহলে তাদের জন্য আসলে উপকৃত হতো। ধন্যবাদ। হ্যাঁ স্যার, তো টু আন্ডারস্ট্যান্ড কিরম ভাবে প্রিপেয়ার করতে হবে আপনার পুরো কেসটাকে, আপনাকে ফার্স্ট দেখতে হবে কি দেয়ার আর টু পার্টস টু দিস। ফার্স্ট ইজ দ্য পেটিশন এন্ড দেন ইজ দ্য অ্যাডজাস্টমেন্ট। তো পেটিশনটা ইজ অ্যাকচুয়ালি দ্য ক্রিটিক্যাল জিনিস part over here. For green card the rules are always the same regardless আপনি কি কোন petition ধরে আপনি apply করছেন, whether it's 360, I-130, I-140 যাই হোক। For 485 the rules are always the same. তো 360 যখন apply করছে, it is obviously important firstly আপনাকে marriage certificate দিতে হবে, আপনার নিজের একটা আইডেন্টিটি, আপনি কে,
আপনার নিজের একটা ক্লিন রেকর্ড অবভিয়াসলি গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনের সময় দেখাতে হবে, but in 360 applications I like to show কি যে অ্যাপ্লিকেন্ট তার অ্যাকচুয়ালি কোনো সে নিজে কোনো ডোমেস্টিক ভায়োলেন্স করেনি, কেননা নিজে যদি কেউ ডোমেস্টিক ভায়োলেন্স করেছে দেন দ্যাট কাইন্ড অফ গুড মরাল ক্যারেক্টারের ইস্যু হয়ে যায়, তখন গ্রিন কার্ডের প্রবলেম হতে পারে। তো ইউ হ্যাভ টু শো কি যে অ্যাপ্লাই করছে সে অ্যাকচুয়ালি পিসফুল মানুষ। আর যখন অবিউজ লোকেরা বলে, অ্যাকচুয়ালি আমাদের সাউথ এশিয়ান কমিউনিটিতে আমরা অবিউজ ভাবি মিনস ফিজিক্যাল মারধর, বাট নট নেসেসারিলি। অবিউজ ক্যান লুক ভেরি ভেরি ডিফারেন্ট। ফাইন্যান্সিয়াল অবিউজ হতে পারে, ইমোশনাল অবিউজ হতে পারে, মেন্টালি টর্চার করে, রিপ্রোডাক্টিভ অ্যাবিউজ হতে পারে, অনেক অনেক জিনিস হতে পারে। তো আর ইনফ্যাক্ট যদি আপনার স্পাউস বলে কি আপনি যদি এটা আমার জন্য না করে আমি তোমার গ্রিন কার্ডটা অ্যাপ্লাই করবো না, ওটাও অ্যাকচুয়ালি ইজ কাইন্ড অফ অ্যাবিউজ। হ্যাঁ, আচ্ছা, জি তো ওই জন্য ইউ ক্যান কিপ রেকর্ডস। আইদার ওয়ে আপনার যখন কেউ একটা অ্যাবিউসিভ সিচুয়েশনে থাকে কেউ, দে শুড কিপ রেকর্ডস ফর দেয়ার ওন সেফটি, কেননা পুলিশ সিচুয়েশন হতে পারে কখনো কখনো। তো অলওয়েজ আপনি যদি অ্যাবিউজ হচ্ছেন অলওয়েজ কিপ ইউর রেকর্ডস। আপনাকে যদি ফিজিক্যাল অ্যাবিউজ হচ্ছে, আপনি যদি ডক্টরের কাছে যেতে হয়েছে, আপনার ইউ শুড কিপ দোজ রেকর্ডস বিকজ ইউ হ্যাভ টু প্রুভ আপনি একটা রিলেশনশিপে ছিলেন, দ্যাট রিলেশনশিপ ওয়াজ অ্যাবিউসিভ। আর আমি যেরকম বললাম আপনাকে ফিজিক্যাল প্রেজেন্স দেখাতে হবে, ফিজিক্যাল প্রেজেন্স একসাথে দেখাতে হবে। লিজ এগ্রিমেন্ট আপনি দেখাতে পারেন, ইউটিলিটি এগ্রিমেন্ট দেখাতে পারেন। কখনো কখনো কিন্তু লোকেরা অ্যাড করে না, আমি আমার স্পাউসকে লিজে অ্যাড করব না। there are ways to still show কি আপনি ওখানে ছিলেন। আপনার নিজের মেল যদি ওই অ্যাড্রেসে আপনি পেয়েছেন, অ্যাড্রেস টু ইউ, ওইটা আপনি রাখতে পারেন না। অ্যামাজনে আপনি যদি প্যাকেজ কিনেছেন, আমি তো ওদের বলি কি অ্যামাজনে আপনি যদি ওখানে অর্ডার করেছেন ওই রিসিপ্টটাও রাখুন, কেননা ইট শোস কি আপনি ওই লোকেশনে থাকতেন আর ওই লোকেশনে আপনার একটা লাইফ ছিল। তো দিস ইজ দ্য কাইন্ড অফ এভিডেন্স একটা ওদের আইডিয়ালি সাবমিট করা উচিত। অ্যান্ড দেন নেক্সট আপনার হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লিকেশন। ওইটার মধ্যে আপনার there are filing fees that are required. There are আপনার অনেক it is a complete আপনাকে প্রপার এন্ট্রি দেখাতে হবে। আপনার যদি প্রপার এন্ট্রি না হয় গ্রিন কার্ডের সময় দেন there is a problem. আপনি যদি বর্ডার থেকে এসেছেন দেন it is different than whether if you entered on a tourist visa. তো গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনের সময় আপনাকে ওইটাকে দেখতে হবে কি আপনার এন্ট্রি ঠিক আছে আর আপনার কোনো নিজের বার নেই। বার টু অ্যাডজাস্টমেন্ট মিনস আমি যেরকম বললাম আপনি নিজে কখনো একটা ক্রাইম করেননি, নিজের আপনার ডোমেস্টিক ভায়োলেন্সের ইস্যু নেই। অ্যান্ড আদারওয়াইজ গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনের সাথে আপনার একটা গভর্নমেন্ট আইডির ইস্যু দিতে কপি দিতে হয়, 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হয়, আপনার বার্থ সার্টিফিকেটের কপি দিতে হয়, পাসপোর্ট পেজের কপি দিতে হয়। আপনি যদি প্রপার এন্ট্রি করেছেন তো তাহলে আপনার একটা I-94 দেয় গভর্নমেন্ট, তো ওই গভর্নমেন্ট I-94 আপনাকে দিতে হবে। আর আপনাকে অবভিয়াসলি একটা মেডিকেল এক্সামিনেশন ফর্ম I-693 আপনার ডক্টর ফিল আউট করবে, ওইটা আপনাকে দিতে হবে। তো দ্যাট ইজ হাউ ইউ প্রিপেয়ার ইউর গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন অ্যান্ড ইউর পেটিশন ফর অনেক অনেক ধন্যবাদ রাঞ্জা। অত্যন্ত বৃত্তান্তভাবে আপনি বললেন যে কি কি জিনিসের দরকার হয়, কি কি ডকুমেন্টেশন দরকার হয় টু অ্যাপ্লাই ফর বাওয়া কেস। এখানে যেটা আমি দেখলাম আপনার কথা থেকে বেরিয়ে আসলো সেটা হচ্ছে এভিডেন্স। যেটা আপনি বললেন রাইট ফ্রম আমাজন রিসিট, মেইলিং, এবার ইউটিলিটি বিলে যদি আপনার নাম দুজনের নাম থাকে তখন তো এটা অবভিয়াসলি ইট ইজ এ প্রুফ অফ অ্যাড্রেস 100%। আপনার কন এডিশনের বিল হতে পারে, আপনার ন্যাশনাল গ্যাসের বিল হতে পারে, সব কিছু মিলিয়ে যদি আপনি ঘরের মধ্যে আপনার নামটা ইনসার্ট করা থাকে। বাট অ্যাট দ্য সেম টাইম রাঞ্জা এই কথাও বলেছেন অনেকে স্পাউসরা দিতে চায় না, তাদেরকে ইনক্লুড করতে চায় না। সো ইটস এ কাইন্ড অফ থিং। বাট আপনার নামে যদি কোনো মেইলিং আসে, ইভেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আপনাদের জয়েন্ট থাকে, দ্যাট উইল অলসো ট্রিট অ্যাজ ইউর অ্যাড্রেস ইজ দেয়ার আর ইউ হ্যাভ
ব্যাংক অ্যাকাউন্টটা আসলে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমার মনে হয় রঞ্জা। হ্যাঁ, কিন্তু অনেক আমরা দেখি এরকম কেসে না ব্যাংক অ্যাকাউন্ট জয়েন্ট করতে চায় না লোকেরা, জি জি যে জি স্পাউস হচ্ছে সে, কারণ অনেক ফাইন্যান্সিয়াল অ্যাবিউজও হয়। জি জি জি। ফাইন্যান্সিয়াল অ্যাবিউজ ইজ অলসো, আমি তোমায় ব্যাংক অ্যাকাউন্ট দেবো না, আমি তোমায় ক্যাশ দেবো এভরি মান্থ, আচ্ছা আচ্ছা আচ্ছা। একটু টাকা দিলো জি বেশি হলো না, জি। এরকম একটা আমরা দেখি কিন্তু। রাইট রাইট। তো ওই জন্য এরকম কেসে আমি বলি, আমি নিজের যদি কোনো হয়তো সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট বা নিজের কোনো মেল এসছে বা কিছু একটা অর্ডার করেছেন আপনি, জি। ম্যাগাজিনও যদি অর্ডার করেছেন, জি। কিপ দোজ রিসিটস। আপনি যদি একটা ভালো মানে এরকম সিচুয়েশনে আছে, ইউ শুড হ্যাভ আ রেকর্ড অফ এভরিথিং দ্যাট ইউ আর ডুইং দ্যাট ইজ হ্যাপেনিং ইন ইয়োর লাইফ। রাইট রাইট রাইট। এটা অনেকেই আমরা আসলে খেয়াল করি না বা আমাদের মাথায় আসে না তাৎক্ষণিকভাবে যে এটা রাখতে হবে, দিস উইল সার্ভ মাই পারপাস, বা এটা আমার ফাইলিংয়ে কাজে আসবে। এটা আমরা অনেকেই আমাদের বাংলাদেশি সাউথ এশিয়ান ডায়াসপোরার হাউসহোল্ডদের নেচার, এটা আমরা জানি সবাই। আচ্ছা, এখন আরেকটা যেটা বললেন যে মেডিকেল, এটা কি মেডিকেলটা কি আপনাদের এই ফাইলিং এর আগেই করতে হবে, না তারা ওইখান থেকে কাগজ পাঠায় তারপরে ফাইলিং করতে হয়, মেডিকেলটা করতে হয়? হ্যাঁ, তো অ্যাকচুয়ালি মেডিকেলটা ইউ ক্যান টেক ইট টু ইয়োর ইন্টারভিউ। আচ্ছা। আপনি ওখানে নিতে পারেন, বা আপনার ডক্টর কিন্তু যখন আপনার ইন্টারভিউ আসবে মেডিকেলটা পাঠাতে পারে। দ্য থিং অ্যাবাউট দ্য মেডিকেল কি করতে হবে, কি ডক্টর উইল ফিল ইট আউট। You have to go to a civil surgeon, a surgeon who is approved by USCI. So there একটা লিস্ট থাকে, তো you have to go to them. আর ওই সার্জনটা আপনার ফর্মটা ফিল আউট করবে, আর ওরা একটা ওই ফর্মটা একটা এনভেলপে সিল করে দেবে। তো আপনি অ্যাকচুয়ালি ওই ইউ আর নট অ্যালাউড টু সি কি কি লেখা আছে ওখানে। তো ওই সিল করে ডক্টর আইদার ইউ টেক ইট, সেন্ড ইট টু USCIS, or ডক্টরই পাঠিয়ে দেয় আজকাল, আমি দেখেছি। কোনো কোনো ডক্টর ডিপেন্ডস অন হু ইউ গো টু, তো ওরা USCIS ডাইরেক্টে পাঠিয়ে দেয়। বা আপনি আপনি নিজে নিয়ে যেতে পারেন। আমি কখনো সাজেস্ট করি না ইন্টারভিউ অব্দি ওয়েট করা, অবভিয়াসলি নট, সেন্ড ইট অফ বিফোর দ্য ইন্টারভিউ। তো and আমি ওটাই সাজেস্ট করি কি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সেন্ড করতে পারো, বাট ইউ ডোন্ট হ্যাভ টু নেসেসারিলি ফাইল ইট উইথ দ্য 360 and 485। ইনফ্যাক্ট 360 আপনি একাও ফাইল করতে পারেন, মানে যে পেটিশনটা, বাট ফর ভাওয়া ইফ ইউ আর অ্যান অ্যাবিউজড স্পাউস, প্যারেন্ট অর চাইল্ড, দেন আপনার অপশন আছে তার একসাথে ফাইল করার। আর আমি একটা জিনিস বলবো, আপনি যখন 485টা ফাইল করছেন, আপনি তো আপনার নিজের সোশ্যাল ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারেন। জি জি জি। অনেক তথ্য বেরিয়ে আসলো দর্শক। রাঞ্জা কিন্তু স্টেপ বাই স্টেপ বলেছেন অত্যন্ত সুন্দরভাবে, এবং পাশাপাশি উনি অপশনগুলোও দিচ্ছেন যেগুলো আপনারা করতে পারবেন আর কোনটা করতে পারবেন না। যেমন বলছেন যে মেইলিংটা, ডক্টরের যে মেইলিং, আপনার যে প্রাইমারি ফিজিশিয়ান আছে, অবভিয়াসলি দেখবেন ওনার অফিসে সাইন দেওয়া থাকে যে আমরা ইউসিসের ইমিগ্রেশনের কাজ করে থাকি, তো ডেফিনেটলি ওই আপনার প্রাইমারি ফিজিশিয়ান দিয়ে আপনি করতে পারবেন। হি উইল সিল ইট আপ, আইদার হি উইল গিভ ইট টু ইউ অর হি উইল সেন্ড ইট টু ডাইরেক্টলি টু ইউসিস, সেটা সরাসরি উনি ইউসিসে পাঠিয়ে দিতে পারে। অথবা অনেক সময় আপনাকে বলে আপনি এটা আপনার লয়ার অফিসে দিয়ে আসেন, এটা দিলাম আমরা, আপনি আপনার লয়ার অফিসের মাধ্যমে এটা পাঠিয়ে দেন, যদি আপনি কোনো লয়ারে আপনি রিটেন করে থাকেন এবং লয়ারের সঙ্গে আপনার যদি কোনো সম্পৃক্ততা থাকে। আর না হলে আপনাকে নিজে গিয়ে এটা পাঠাতে হবে। আর রাঞ্জা, এখানে বার্থ সার্টিফিকেটের কথাটা আসছে। বার্থ সার্টিফিকেট আমরা জানি যে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া বা অন্যান্য যে রিজিয়নগুলো আছে, এখন তো ওরা ওই যে ডিজিটাল 11 ডিজিট না 17 ডিজিটের বার্থ সার্টিফিকেটটাই তারা অ্যাকসেপ্ট করছে। এখন আমাদের বাংলাদেশে মনে করেন সে আগে কবে আমার জন্ম হয়েছিল, আমি তো তখন তো আমাদেরকে লোকাল যে আমাদের যে ইউনিয়ন পরিষদ, ওই কলেজ লোকাল বডি বা ওই জেলা বা ভিলেজ, দে গেভ এ সার্টিফিকেট হুইচ ইজ, যেটা এটার সঙ্গে ম্যাচিং করে না। আপনারা এটা হয়তো বা আপনাদের ইমিগ্রেশন প্রসেসে এগুলো ফিল আপ করে থাকেন। সো ইফ হি ওর শি, যদি ওনাদের কাছে এই ধরনের কোনো সার্টিফিকেট না থাকে ডিজিটাইজ, এখন যেটা অ্যাকসেপ্ট করছে ইউসিস, যে ডিজিটাইজ 11 ডিজিট ওর 17 ডিজিট, আই ফরগেট, তো ওইটা যদি না থাকে তাদের কি করণীয়? তাইলে তাদেরকে কি কনসুলেটে যেতে হবে, নাকি কীভাবে এটা তারা অবটেন করবে? Sir, actually, birth certificate যেটাকে বলে is like an official kind of document of someone এখানে 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 জন্ম হয়েছিল এই জি দিনে। জি জি।
তো দিস ক্যান এক্সিস্ট ইন আইদার, মানে আপনি যেরকম বললেন কি হসপিটাল করতে পারে, কোর্ট অ্যাডমিনিস্ট্রেশন করতে পারে, হসপিটাল ইউজুয়ালি রেকর্ড থাকে। জি তো ধরো আপনার কোনো, আপনি বললেন কি ভিলেজে হয়েছে, হয়তো অফিসিয়াল এতে নেই, হয়তো হসপিটালের রেকর্ড থাকবে, বাট আজকাল আমাদের দেশেও কিন্তু ওরা যা রেকর্ড পাচ্ছে দে আর ডিজিটাইজিং ইট। তো অ্যাজ লং অ্যাজ ইট ইজ আ অফিসিয়াল ডকুমেন্ট ফ্রম বাংলাদেশ, ইভেন ধরো রিসেন্ট প্রিন্টেড হয়, even if it is printed recently, as long as it is official, বাংলাদেশ গভর্নমেন্ট বলছে বা সামওয়ান বাংলাদেশ গভর্নমেন্ট বলছে কি এই সময় জন্ম হয়েছিল, দ্যাট ইজ ওকে। ওকে It has to be some official evidence of birth. গাট জি জি বুঝতে পেরেছি। তো না যতটুকু আমরা জানি যে ইউসিস এখন যে আমাদের যে বার্থ সার্টিফিকেটগুলো আপনারা দেখছেন যে তারা ওই যে 11 ডিজিট একটা বার্থ সার্টিফিকেট হুইচ দে অলওয়েজ অ্যান্টিসিপেট, যেটা তারা এটাকে রিমার্ক করছে, এই জন্য আমি বললাম। রঞ্জা, এখানে একটা প্রশ্ন আসছে, শাকিল হোসেন টুটুল, সালাম জামান ভাই, বউ যদি স্বামীকে ঠিকমতো খাবার রান্না করে না খাওয়ায় আর সেই কারণে স্বামীর শরীর খারাপ করলে সেটা কি এবিউজ হবে? এখন এটা এটা এটার উত্তর আমি কি দিব, আমরা কি দিব? তাই কি খাওয়াচ্ছে ওইটা আমায় শুনতে হবে আর কি, মেনু মেনু উই মাস্ট নো দ্য মেনু, রাইট? মেনুটা শুনতে হবে আর কি, তারপর জাজ করতে পারবো। শাকিল ভাই, টুটুল ভাই, আপনাকে ধন্যবাদ, একটা সুন্দর প্রশ্ন করেছেন। অবশ্য না, এটা মনে হয় এবিজের আন্ডারে পড়বে না নাকি? ধন্যবাদ। রাজা, আরেকটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে যে এই বাওয়া কেসটা নিয়ে, কিন্তু আমরা অনেকগুলো, রাইট ফ্রম অ্যাটর্নি নরেশ ঘি থেকে শুরু করে এর পরবর্তী যে আপনিয়া ছিলেন, আমাদের সুরাইয়া ছিল, আমরা অনেকবার কিন্তু বাওয়া কেস নিয়ে আলাপ করেছি। কিন্তু বাওয়ার যে এই যে বারবার আমি বলছি, বাওয়ার জিনিসটা মানুষের কাছে ক্লিয়ার না। ওই যে আপনি এখন বললেন A to Z, ফ্রম স্টেপ 1 টু আনটিল দ্য এন্ড, হাউ এটা কীভাবে করতে হবে, এটা কিন্তু অনেকেরই বোধগম্য নয়, এবং যার জন্য অনেকে এটা খুব শঙ্কিত থাকে যে কি লিখবো না, তারপরে আবার কি উল্টো পাল্টা হয়ে যায়, তারপরে আবার আমি কোন বিপদে পড়ে যাব, আমি কিভাবে করব। তো এই জন্যই আমার মনে হয় বাবা কেসটা যেহেতু সেন্সিটিভ, আমি আপনার অনুমতি নিয়ে আমি দর্শকদের বলছি যে এটা আপনি নিজে করতে যাবেন না। আপনার জন্য সবচেয়ে যেটা ভালো হবে, একজন ক্রেডিবল লয়ার, যিনি আপনার পছন্দের লয়ার, আপনার এলাকা হতে পারে বা আপনি যে নেইবারহুডে থাকেন বা আপনি যেখানে আপনার কনভিনিয়েন্সে যেখানে যেতে পারেন, একজন লয়ারের মাধ্যমে করালে হবে কি, আপনার জিনিসটা পুঙ্খানুপুঙ্খরূপে সঠিকভাবে নির্ভুল, আমি যে বলবো যে নির্ভুলভাবে এটার প্রেজেন্টেশনটা হবে ইউসিসি বা অথরিটির কাছে, কনসার্ন যে অথরিটি আছে তাদের কাছে হবে। তবে একটাই অনুরোধ আপনার কাছে, সেটা আমার ভাই হন আর আমার বোন হন, আপনারা নিজেকে এইভাবে ইন্ট্রোভার্ট, এইভাবে আপনাকে সংরক্ষিত রাখবেন না। প্লিজ ওপেন ইউর মাউথ, আপনাকে এটা খুলতেই হবে যেহেতু আপনার সমস্যা। তারপর যদি আপনার বাচ্চা থাকে, আপনার যদি কোনো বাচ্চা থাকে, সেখানে অ্যানাদার ইস্যু অ্যারাইজেস। এটা পরবর্তীতে আমরা আসছি। আমাদের সঙ্গে বোধহয় একজন দর্শক লাইনে আছেন। হ্যালো, দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? আমরা ভালো আছি। আসলে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমি রিসেন্টলি কন্ডিশনাল গ্রিন কার্ড পাইছি, বিকজ আমার বিয়ের 2 বছর হয়নি, সেজন্য। তো এখন নেক্সট যখন আমি এই গ্রিন কার্ডটা, কন্ডিশনাল গ্রিন কার্ডটা রিমুভ করব বা নতুন করে আবার পেতে পারি, সেজন্য কি আবার নতুন করে আমার স্পন্সর লাগবে বা নতুন করে আবার ফাইল করতে হবে? হ্যাঁ, আমার পাস্টের যে গ্রিন কার্ডের প্রসেসটা ছিল, সেটা জয়েন্ট স্পন্সর ছিল। তো নেক্সটও কি সেম ওই ওয়েতে আগাইতে হবে কিনা? জি জি, ধন্যবাদ। আর সেকেন্ড প্রশ্নটা হচ্ছে, আমি কি এখন আমার মার জন্য কি অ্যাপ্লাই করতে পারবো? আমার মা বাংলাদেশে থাকে এখন। ওকে, আমি এখন বর্তমানে কিছুই করি না, সেটাও পরিষ্কার করে বলে রাখলাম। জি, রঞ্জা, আপনি বোধহয় প্রশ্নটা বুঝতে পেরেছেন না? আমি ফার্স্টটা বুঝতে পেরেছি। ওরা কন্ডিশন রিমুভ করতে চায় ম্যাম। কন্ডিশন, আপনি যদি এখনো একসাথে আপনার ম্যারিড আছেন সব, আপনাকে শুধু একটা 751
ফর্মটা ফাইল করতে হবে। ইট ইজ জাস্ট আ ফর্ম টু রিমুভ দ্য কন্ডিশনস। বাট শি ডাজন্ট নিড, মানে উনার তো আর জয়েন্ট অ্যাপ্লিকেশন জয়েন্ট আবার দিতে হবে। না, you don't need to do anything, Okay, but as okay. long as it's a joint 751. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। 751 টা জয়েন্ট হবে। আর and- সেকেন্ড কোয়েশ্চেনটা ওনার মার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। পারবে কিনা, কারণ right. আপনি এখনো গ্রিন কার্ড হোল্ডার, ইউ ক্যান নট অ্যাপ্লাই। ইউ ক্যান অ্যাপ্লাই, আপনি সিটিজেন হয়ে যান, ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। বাট অ্যাজ এ গ্রিন কার্ড হোল্ডার ক্যান শি, মানে তুমি মার জন্য কি অ্যাপ্লাই করতে পারবেন নাকি না একেবারেই করা যাবে? না না, she will not be able to apply for your parent. ওকে ওকে, হ্যাঁ, বুঝতে পারছি, ধন্যবাদ। আমি রাঞ্জা, আমরা আলাপ করছিলাম এই বাবার এই যে যেগুলা সিরিয়াস ইস্যুস, যেমন আমরা বার্থ সার্টিফিকেট কথা বললাম, এনরোলমেন্টের কথা বললাম, যে গ্রিন কার্ডের ইস্যুটা 2 ইয়ার্সের ব্যান্ডিং, তারপরে বন্ডের ইস্যু, বন্ডের নিয়ে আমরা একটা আলাপ করছি। আমরা একটা বিরতিতে যাচ্ছি দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, ফিরে আসলাম বিরতির পর। আশা করি আবার কথা বলবো অবশ্যই। আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম আজকে, আমাদের বিষয়টা খুবই সেন্সিটিভ, ভায়োলেন্স এগেনস্ট ওমেন অ্যাক্ট নিয়ে আমরা কথা বলছিলাম, এবং যারা এই ভায়োলেন্স এগেনস্ট অ্যাক্টের আন্ডারে পদ্ধতিগত যে সমস্যাগুলো থাকে সেগুলো নিয়ে আমরা আজকে আলাপ করছিলাম অ্যাটর্নি রাঞ্জা বসুর সঙ্গে। রাঞ্জা, আপনার কাছে অলরেডি আরও অনেক কোয়েশ্চেন চলে আসছে। আজকে আমরা একজনকে পেয়েছি, উনি সুদূর জার্মানি থেকে মেসেজ দিচ্ছেন। উনি লিখছেন, ওনার নাম হচ্ছে বাপ্পা। হ্যালো, আই এম ফ্রম জার্মানি। আই ফাইল এলসি November 2024, EB3 category, unskilled worker from Germany, as a citizen of Germany, and by birth I am a Bangladeshi. I am working for LC approval. I am waiting for LC approval. My question is, how many years I have to wait for green card approval? This gentleman is from Germany. He's watching us. Thank you very much, Mr. Bappa, watching all the way from Germany, and he is asking this question. আপনার রাঞ্জা, ওনাকে আমরা কি বলতে পারি? How long he has to wait? স্যার, তো আপনার পার্ম প্রসেসিং যেটাকে বলে কি এলসি, দ্যাট ইটসেলফ 12 to 16 মান্থস অ্যারাউন্ড লাগে। তারপর আপনাকে টোটালি EB3 এর নিচে আপনাকে I-140 করতে হবে, তারপর 485 করতে হবে, I-140 টাকে অ্যাপ্রুভ করতে হবে, ওটাকে দ্যাট অ্যারাউন্ড টেক্স 3 ইয়ার্স, 2 or 3 ইয়ার্স। তারপর আপনি গ্রিন কার্ড অ্যাপ্লাই করছেন, দ্যাট অ্যাগেন আপনি জানেন গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন অলসো টেক্স সাম টাইম, at least a year. আমি মানে ম্যাক্সিমাম ওয়ার্স্ট কেস সিনারিও বলছি এই কারণে, তো টোটালি ইট কুড টেক 3-4 ইয়ার্স। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বাপ্পা, আপনি আপনার উত্তর পেয়েছেন আশা করি অ্যাটর্নি রাঞ্জার কাছ থেকে। অল টুগেদার অ্যাপ্রক্সিমেটলি হোয়াট শি ইজ অ্যান্টিসিপেটিং 3 to 4 years, রাইট? সো আমি আশা করি আপনার এটা হয়ে যাবে। আপনার ধৈর্য ধরতে হবে, ইউ গট টু ওয়েট। আর সেটাই আপনার জন্য রইল শুভকামনা। রাঞ্জা, আমরা কথা বলছিলাম বার্থ সার্টিফিকেটের যে কমপ্লিকেশন, দেন আমরা এখন আমি কথা বলতে চাই বন্ডের যে ইস্যুটা। যারা বন্ড নিয়ে ঢুকছে, যাদের লিগেল এন্ট্রি বা B1 B2 বা যেভাবে হোক, তারা যখন বন্ড নিয়ে আসছে, তখন সেই ক্ষেত্রে কি এটাকে কোনো নেগেটিভ অ্যাটিটিউড কি কনসিডার করা হয় ডিউরিং দ্য প্রসেসিং? এইটা অ্যাকচুয়ালি আই কুড নট টেল ইউ বিকজ বন্ড ইজ আ নিউ থিং। ওকে, ওরা এখন নতুন ইন্ট্রোডিউস করেছে। আচ্ছা। বাট আমি মানে নট দ্যাট ইউ ব্রট ইট আপ, ইজ অ্যাকচুয়ালি অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন আপনি বলছেন, কেননা যখন আপনি মানে ঢুকছেন, ইউ আর প্রমিসিং কি আপনি ইমিগ্রেশন ইন্টেন্টের জন্য ঢুকছেন না, আর আপনি ওভারস্টে করবেন না। জি, আর আপনি যদি ওভারস্টে করে যান, ইউ বেসিক্যালি লুজ দ্যাট মানি, জি জি, রাইট? বাট দ্য কোয়েশ্চেন স্টিল রিমেইনস, আপনি যদি ঢুকে, আপনি যদি ধরো উইদিন your period যখন আপনি যদি অ্যাপ্লাই করে ফেলেন, then how will that affect your bond? That is actually, আমি আপনি একটা ভালো কোয়েশ্চেন জিজ্ঞেস করেছেন, we don't know yet, কেননা it's very recent rule. Yeah, this is very recent rule. আর এখন যেটা হচ্ছে ইমিগ্রেশনের যে আপনার যেটা বর্ডার ক্রসিং এর সময় যে বন্ডটা সাধারণত স্পন্সার্ড বন্ড বা যেটাই হয় দিয়ে তারকে ছুটিয়ে নিয়ে আসা হয়, দ্যাট বন্ড অলসো ইজ আন্ডার হাই রিস্ক। ওইটা is a completely different thing. জি জি, That is a custody bond. Oh, yeah, yeah. কাস্টাডি থেকে বার করতে চাইছেন ওনাদের, আর আপনি বলছেন কি আপনি ওনাদের বার করতে দিন, আর প্রমিস করছি এরা সবকটা কোর্ট হিয়ারিং অ্যাটেন্ড করবে আর পালাতে চাইবে না। আচ্ছা আচ্ছা,
দ্যাট ইজ দ্যাট বন্ড। ওইটা আমি যেরকম আমরা আগে কথা বলছি, দেয়ার রিসেন্টলি আমরা 2025 আমরা কটা চেঞ্জ দেখেছি, যার যদি কেউ বর্ডার ক্রস করে রিসেন্টলি এসছে, দে আর নট রিয়েলি এলিজিবল ফর বন্ড। ওকে, ওদের দে হ্যাভ টু see their case through within detention. ওকে ওকে ওকে। সো দ্যাট মিনস আগে যে বন্ডের যে অপশনটা ছিল, আপনি আমার মনে আছে আপনি গত এপিসোডে, আগের এপিসোডে এই কথাটা বলেছেন, আপনি আমাদেরকে অ্যাওয়ারনেস দিয়েছেন যে এই বন্ডের যে প্র্যাকটিসটা ছিল এটা তারা এখন আর এটা প্র্যাকটিস করছেন না, তারা এটা অ্যালাউ করছেন না এই বন্ডে, যেটা কোর্টে যেটা আপনার হিয়ারিং টু কাস্টডি থেকে নিয়ে আসার জন্য, ওই বন্ডগুলো এখন কি আর মানে এটার সুযোগটা নাই আর এখন, তাই না? Only for people যারা মানে এন্ট্রি করেছে আন্ডার মানে in 2025 একটা টাইমের পরে। জি। তো যেই কেস লটা বলছে কি পিপল হু এন্টার থ্রু দ্য বর্ডার আর নট এলিজিবল ফর, ওটাকে ওই কেস লটাকে ম্যাটার অফ কুই এর নিচে যদি কেউ ইডব্লিউআই মানে এন্ট্রি উইদাউট ইন্সপেকশন করেছে, দে আর নট এলিজিবল ফর বর্ডার। ইটস অনলি এলিজিবল ফর পিপল হু আর 2025 এর মধ্যে যারা পরে এন্ট্রি করেছে। বাট যদি কেউ আগে করেছে, then they are still eligible for bond depending on the circumstances. Okay, okay. But now, if someone is coming without inspection now, তো এখন এই বর্ডারে যে বন্ডগুলা সেটা কি অ্যাপ্লিকেশন আছে না? If they are caught within a certain period of time, তাড়াতাড়ি ধরো 100 miles, and then they are automatically not eligible. আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ধন্যবাদ। মেডিকেলের ইস্যুকে আমরা আলাপ করলাম, গ্রিন কার্ড নিয়ে আলাপ করলাম। এখন ফাইলিংয়ের যে ফিসটা, সেই ফিসটা শুধু আপনার যেটা 485 অ্যাপ্লিকেশনের সময় ওইটা আপনাকে দিতে হবে, ফাইলিং যে ফিসটা আছে দিতে হবে, কিন্তু পিটিশনের সময় তো কোনো পয়সা লাগছে না নাকি? না, 360টার জন্য কোনো নেই, কিন্তু 485 এর জন্য আছে। আপনি অবভিয়াসলি যদি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করছেন, ওটা আর একটা ফি। ও ইয়েস, ও অবভিয়াসলি ওটা তো এডিশনাল, ওটা তো আসবেই। আপনি যেহেতু আপনি ওয়ার্ক পারমিটের জন্য আপনি চাবেন, এটা তো একদম নো ম্যাটার হোয়াট ইউ হ্যাভ টু গিভ ইট। এখানে হাজব্যান্ড আর ওয়াইফের যে ইস্যুটা আপনি বারবার, এই যে বাবা কেসে কিন্তু এটাই হাজব্যান্ড আর ওয়াইফের ইস্যুটা বেশি হচ্ছে, তাই না? তাদের যদি এখন কোন চাইল্ড থাকে, বাচ্চা থাকে, তখন এটা কোন দিকে বর্তা, মানে হু উইল টেক দ্য রেসপন্সিবল ফর দ্য চাইল্ড? অবভিয়াসলি কোর্ট ইউজুয়ালি কি ডিসিশন দেয় এই ব্যাপারে বাবা কেসে? Actually, ধরো abuse itself is a state issue also, not just an immigration issue. তো ধরো আপনি কোর্টে গেছেন আর আপনি ডিভোর্স পেয়েছেন আর আপনি কাস্টাডি পেয়েছেন বাচ্চাটার, আর আপনার বাচ্চা ইজ মেবি নট আ ইউএস সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডার, তো ইন দ্যাট কেস ইউ ক্যান অ্যাকচুয়ালি অ্যাড দ্য চাইল্ড টু ইয়োর অ্যাপ্লিকেশন। ওকে, গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনে আপনি অ্যাড করতে পারেন বাচ্চাটাকে। আর ইনফ্যাক্ট ধরো আপনার শুধু বাচ্চাকে অ্যাবিউজ করেছে, ধরো আপনার শুধু বাচ্চাকে অ্যাবিউজ করেছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি অলসো আ বেসিস। ওকে, বাট আই এম আস্কিং দ্যাট হু উইল অ্যাপ্লাই ফর দ্য চাইল্ড, হাজব্যান্ড অর ওয়াইফ? দ্য পারসন হু হ্যাজ বিন যার কাস্টাডি আছে, যে অ্যাবিউজ করেছে, ন্যাচারালি দ্য চাইল্ড শুড নট হ্যাভ, দ্য প্যারেন্ট শুড নট হ্যাভ কাস্টাডি। Definitely. Thank you. Ranja, we have got one more question. I'm sorry. We are running out of time. Also, the last one I'm taking from, আমি শেষ নিচ্ছি ফেসবুক থেকে। আক্তার আইরিন, উনি জানতে চেয়েছেন অ্যাসাইলাম কেসের হিয়ারিং ডেট বারবার পিছিয়ে দেয় কেন? এটা কি কোনো খারাপ লক্ষণ? নট নেসেসারিলি, অনেক বিজি কোর্ট অনেক হচ্ছে, এটা হ্যাপেন্স। ও, তাহলে এই যে হিয়ারিং এর ডেট বারবার যে তারা রিশিডিউল করছে, মানে উনি চিন্তিত যে এটা কি কোনো খারাপ লক্ষণ কিনা, কেন আমাকে বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে? It's administrative mostly. Mostly administrative because of the lots of traffic on the filing process, right? জি, ধন্যবাদ। আমরা আসলে খুব ভালো লাগছিল, এটা একটা নতুন সাবজেক্ট, যদিও আজকে এই রমজানের দিনে আমরা এইগুলো নিয়ে আলাপ করছি, এবং আমি জানি অনেকে এই মুহূর্তে প্রেয়ারে আছেন, অনেকে হয়তো দেখতে পাচ্ছেন না আমাদের প্রোগ্রামটা, পরবর্তীতে অবশ্যই দেখবেন। অনুরোধ রইল, আমাদের ইউটিউবে এটা আপলোড হবে কিছুক্ষণের ভিতরেই, আপনারা অবশ্যই ইউটিউবে দেখতে পারবেন এটা। আপনাকে রাঞ্জা অনেক অনেক ধন্যবাদ। দর্শক যারা ছিলেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। রাঞ্জা, আবার দেখা হবে আগামী বুধবারে ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে হ্যাপি রমাদান।
TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।